আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং জানুয়ারি মাস আসতে আসতেই আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের 5 বছর পূর্তি উৎসবের, অর্থাৎ ভূত.com ফেব্রুয়ারি মাসের 14 তারিখে 5 বছরে পদার্পণ করছে। আর এই জন্য আমরা নানা আয়োজন রেখেছি। দেখা যাক, আমি জানি না কতটা করতে পারবো। চেষ্টা করব অ্যাটলিস্ট ভালো কিছু ঘটনা আপনাদের হাতে তুলে দিতে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম নিবেদন। আর আজকে যে ঘটনাটি আমি পড়ে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব। তবে তার আগে জানিয়ে দিই যে অবশ্যই আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন, www.facebook.com/rastel.স্বাধীন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন না কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রথম ঘটনায়, অর্থাৎ বার্থডে স্পেশালের প্রথম ঘটনাটি আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যে ঘটনাটি আমরা আজকে শুনবো সেই ঘটনার মূলে রয়েছে জাদু। আমিও খুব অবাক হয়েই পড়ছিলাম ঘটনাটি প্রথমবারের মতো, এবং আমিও শিখলাম, জানলাম কালো জাদু কোনটি, সাদা জাদু কোনটি। এইখানে যিনি ঘটনাটি বলছেন বা বর্ণনা করছেন তিনি জানিয়েই দিয়েছেন যে যদি কেউ তার ক্ষমতা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেন তাহলে তিনি সেটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা আপনাদেরকে শুধুমাত্র ঘটনা শোনাতে চাই, সুতরাং এই ধরনের পরীক্ষা বা এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা এড়িয়ে যেতে চাই এবং এটারই পক্ষে, কারণ আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্ম হোক। আর সে কারণেই, খুব সঙ্গত কারণেই আমরা সেই অংশগুলো বাদ দিয়ে যাব। এবং এই ব্যাপারে আমি সাবিত আলমের সাথে কথাও বলেছি। জানেন আপনারা সবাই যে সাবিত আলম এই ঘটনাটি পাঠিয়েছেন, এবং সাবিত আলম আমাকে বলেছেন, অনুমতি দিয়েছেন যে হ্যাঁ, আপনি চাইলে এই অংশগুলো বাদ দিতে পারেন। যদি আপনারা খুব আগ্রহী হন তাহলে কি করবেন? তাহলে নিশ্চয়ই আপনাদের সাবিত আলমের সাথে এই বিষয়ে কথা বলতে হবে, আমার সাথে নয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর একজন মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। কথা না বাড়িয়ে এবার বিরক্তিকর এক ঘটনার দিকে কর্ণপাত করে চলুন। বিরক্তিকর কেন বললাম সেটা আপনারা ঘটনা শুনে নিজেরাই বিচার করে নিতে পারবেন। তবে আমি দাবি করছি যে আপনারা এর আগে এমন কোনো ঘটনা কখনো শোনেননি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত একজন আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি আমার কাছে আজ যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি মূলত ওনার খালাতো বোনের মুখে শোনা ঘটনা। ওনার খালাতো বোনের নাম শেয়ার না করে ঘটনাটি উপস্থাপন করার অনুমতি পেয়েছি বিধায় আমি ওনার খালাতো বোনের নাম প্রকাশ করছি না। হামিদ আঙ্কেলের খালাতো বোন বর্তমানে পর্তুগাল প্রবাসী। এই ঘটনাটি বলার আগে উনি দাবি করেছেন যে ওনার কাছে নাকি প্রধানত 4টে জিন রয়েছে, এবং এই জিনের সাহায্যে মানুষজনের কাছে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ওপর জাদু করতে আসলে তিনি সেই কাজ করে থাকেন। এই কাজের জন্য তিনি নাকি প্রচুর টাকা দাবি করেন। তিনি আরও বলেছেন যে যদি কেউ আজ তার বলা একটি কথাও মিথ্যা মনে করেন, যাই হোক, এটার পরে উনি ওই পদ্ধতির কথাটি বলেছেন যে কিভাবে, মানে কেউ যদি, উনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে কেউ যদি তার ঘটনা বা তার ক্ষমতা সম্পর্কে এতটুকু সন্দেহ প্রকাশ করেন বা এতটুকু সন্দিহান হন, তাহলে তিনি একটা পদ্ধতি বলে দিয়েছেন যে পদ্ধতির মাধ্যমে তিনি আপনার ঘরের মধ্যে কারো একজনের অস্তিত্ব অনুভব করাবেন। অর্থাৎ আপনি যদি ওই কাজটি করেন, এটা খুব সহজ একটা কাজ, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি চাই না যে কেউ এই পরীক্ষার মধ্যে দিয়ে যাক। কারণ আমি ভেবেছি কেউ যদি আমাকে এইরকম একটা পরীক্ষা নিতে চাইতো আমি যেতাম কিনা। দেখুন, এই পরীক্ষাটি খুবই সহজ, এবং সেটি করা মাত্র আপনি বুঝবেন যে আপনি আপনার ঘরে আর একা নন, সেই ঘরে অন্য কারো অস্তিত্ব আছে। কি হবে যদি আপনি এরকম কারো অস্তিত্ব অনুভব করেন? তাহলে প্রথম কথা হচ্ছে সবার আগে আপনি আমার উপরে রেগে যাবেন, এবং আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আরো বেশি আমার উপরে রেগে যাবেন, এবং
এবং সন্দেহ দূর করার জন্য এরকম কোনো পদ্ধতির ব্যাপারে আমি কথা বলতে আসলে রাজি নই। তবে যদি আপনাদের খুব বেশি আগ্রহ থাকে, আপনারা সরাসরি সাবিত আলমের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন, এবং সেগুলো নিশ্চয়ই আরো অনেক ধরনের উপায় থাকতে পারে। আমি নিজে এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনার পরের অংশে। শুরুতেই বলে রাখি যে এই ঘটনাটি সেই জাদুকরিনী মহিলা আমাকে 2 দিনে 2 পার্টে বলেছেন বিধায় আমিও ঘটনাটি পার্ট আকারেই লিখছি। তবে চিন্তা করবেন না প্রিয় লিসেনার্স, আমি আপনাদের নিরাশ করব না। আপনাদের কথা চিন্তা করেই আমি 2টি পার্ট একত্র করে পাঠালাম, যা আপনারা এই একটা ইমেলের মধ্যেই পেয়ে যাবেন। হামিদ আঙ্কেলের খালাতো বোনের বলা ঘটনাগুলো আমি ওনার ভাষাতেই বলছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন জাদুকরিনী। আমি তোমাদের শোয়ের ঘটনাগুলো অনেক শুনি এবং পছন্দও করি, বিশেষ করে কালো জাদুর ঘটনাগুলো। এমন একটা ঘটনা ছিল যেখানে একজন কবিরাজের কাছে জিন থাকত, কিন্তু তাদের বশে আনার চেষ্টায় কবিরাজের মৃত্যু হয়েছিল। কবে শুনেছিলাম মনে নেই। যাই হোক, আমি জানি কিভাবে আর কি করলে এই জিনদের নিয়ন্ত্রণ করা যায়। শুরুতেই বলে রাখি যে আমার কাছে প্রধানত 4টি জিন রয়েছে। এখন চলো তোমাকে সেই সময় নিয়ে যাই, যেই সময়ের কথা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটল, আর কিভাবেই এই জিনদের নিয়ন্ত্রণ করা শিখলাম আমি, এবং এখন আমি তাদের সাথে কিভাবে কাজ করে থাকি। আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। আমি তখন 10 বছর বয়সী একজন কিশোরী ছিলাম। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসতো এবং আমার দাদার কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কেউই খালি হাতে ফিরত না। আমার দাদা ছিলেন একজন ইসলামী চিকিৎসক, ঝাড়ফুঁক যাকে বলে আর কি। ছোটবেলা থেকেই আমি এসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। আমি দেখতাম যে কিভাবে বিভিন্ন বয়সের লোকেরা এসে আমার দাদার হাতে চুমু খেত এবং টাকা দিত। আমারও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে দাদার মতো হব, যেন লোকেরা আমাকেও দাদার মতোই সম্মান করে। আমার আরও একটি ইচ্ছে ছিল যে আমিও দাদার মতো টাকা আর ক্ষমতা লাভ করব। মানুষের লোভ করাটা আসলে স্বাভাবিক, সেটা সঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। যখন আমি তরুণী হয়ে 19-এর কোটায় পৌঁছালাম, তখন জানতে পারলাম আমার বাবার কাছেও আমার দাদার মতো একই রকম জিনের ক্ষমতা আছে, এবং তিনি এই জিনদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এই বিষয়ে জানতে পেরে আমার আগ্রহ যেন আরও বেড়ে গেল, এবং মনে হলো যে এই বিদ্যা আমাকে শিখতেই হবে। আমার দাদা তখন মরহুম হয়েছেন। যখন আমি আমার এই আগ্রহের কথা আমার বাবাকে বললাম, শুরুতেই তিনি আমাকে নানানভাবে নিষেধ করলেন। বাবা আমাকে বলতেন, হাম্মু, এই বিদ্যায় অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি এর মধ্যে ভালো কাজও করতে পারবে, আবার ভুল কাজও করতে পারবে। আমি কিভাবে বুঝবো যে তুমি শুধু ভালো কাজই করবে, খারাপ কাজ করবে না? আমি বাবাকে নানানভাবে বুঝিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি সব সময় মানুষের সেবা করার জন্য এই জ্ঞান ব্যবহার করব, অন্যথায় না। আমার এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করেই আমি আমার বাবার কাছ থেকে এই ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং সেই জিনগুলোও আমাকে উত্তরাধিকার হিসেবে মেনে নিয়েছে। প্রথম দিকে আমি এই জ্ঞানকে মানুষের উপকার করার কাজের জন্য ব্যবহার করতাম। আমি যখন মানুষের উপকার করতাম, তখন কিছু মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে মাঝে মাঝে টাকাও দিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু লোক আসা শুরু করলো যারা তাদের খারাপ কাজ করার জন্য আমাকে অনেক বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। এই অবস্থা দেখে আমারও লোভ হয়ে গেল, কারণ ভালো কাজ করে আমি যেই টাকা 1 মাসে উপার্জন করতাম, সেই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আমি একবারে কারো ক্ষতি করার জন্য পেয়ে যাচ্ছিলাম। আমি শুরু করলাম আমার জিনদের মাধ্যমে ক্ষতি করা, যাকে বলে কালো জাদুবিদ্যা। এই কাজ করতে করতে আমার লোভ যেন আরো বাড়তে লাগলো। যারা হালাল কাজ করার জন্য আমার কাছে আসতেন, তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর যারা কালো জাদুর কাজ করানোর জন্য আমার কাছে আসতেন, তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্ঞানের জন্য আর একটা কথা বলি।
কালো জাদু আর সাদা জাদু আসলে আলাদা জিনিস নয়। তুমি যদি কোনো জিনকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে খারাপ কাজ করাও, মানুষের ক্ষতি করাও, তখন সেটাকে কালো জাদু বলা হয়। আর যদি সেই একই জ্ঞান দিয়ে তুমি মানুষের জন্য ভালো কাজ করো, তাহলে সেটাকে নুরানি জ্ঞান বা সাদা জাদু বলে। যেমন তুমি একজন মানুষের হাতে একটি বন্দুক দিলে, এখন যদি সে ব্যাংক ডাকাতি করে তাহলে তাকে ডাকাত বলা যাবে। কিন্তু এবার যদি সেই বন্দুকটাই একজন মানুষকে দেয়া হয় যে ব্যাংকের নিরাপত্তায় আছে, তাহলে সে সিকিউরিটি গার্ড হিসেবে গণ্য হবে। এখন আমার কথা বোঝো, এখানে বন্দুক কিন্তু একটাই, কিন্তু যার উদ্দেশ্য খারাপ সে ডাকাত, আর যার উদ্দেশ্য ভালো সে সিকিউরিটি গার্ড। আমাদের জাদু জগতেও আসলে এই একই নিয়ম। এই 4টি জিন যারা আমার সাথে আমার অধীনস্থ অবস্থায় আছে, তারা আমার প্রতিটি আদেশ মানতে বাধ্য। কারণ যদি তারা আমার কোনো আদেশ মানতে অস্বীকার করে, তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের পুড়িয়ে ফেলতে পারি। আর এই বিদ্যা আমি অর্জন করেছি আমার মরহুম আব্বাজানের কাছ থেকে। এখন আমি তোমায় সেই সব ঘটনার কথা বলছি যেসব ঘটনায় এই জিনদের মাধ্যমে আমি অনেক মানুষের জীবন নষ্ট করেছি। তুমি এখন আমাকে কিছু প্রশ্ন করতেই পারো। 1, এই ক্ষমতা আমার কাছে কিভাবে এলো? 2, এই জিনরা কোন রূপে আমার কাছে আসে? 3, আমি কি তাদের আসল রূপ দেখেছি কিনা? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে আলাদাভাবে কোনো এক সময় দিয়ে দেব, যা তুমি ভূত.com-এ শেয়ার করতে পারবে না। আজ আমি যে বিষয়টির দিকে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো শুনে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। বলছি শোনো। যখন আমার এই কালো জাদুর কাজ শুরু হলো, তখন হঠাৎ করেই মানুষজন খারাপ কাজ করাতে আমার কাছে হাজির হতে শুরু করলো। আস্তে আস্তে আমি জাদুকরিনী নামে পরিচিত হলাম। এলাকার মওলানা আমার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন এবং এলাকার অনেক লোকজন আমার শত্রু হতে শুরু করলেন। সেই মওলানার ফতোয়ার পর আমার জীবনের ওপর কিছু বিপদ এসে পড়ল। তাই একরকম বাধ্য হয়ে আমাকে পর্তুগালে শিফট করতে হলো। বাবা, আমার কাছে যে জ্ঞান আছে সেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমার ওপর প্রয়োগ করতে পারি। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যখন পর্তুগালে শিফট করলাম, অর্থাৎ মুভ করলাম, তখন মানুষ সেখানে আমার কাজের জন্য আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো। তারা আমার জ্ঞানের দ্বারা ভালোভাবেই প্রভাবিত হচ্ছিল এবং নিজেদের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত এসে ভিড় জমাচ্ছিল। বাংলাদেশের মানুষের মাঝে যে হিংসা বিদ্যমান রয়েছে তার অতি সামান্য অংশই অন্য দেশের মানুষের মধ্যেও আছে। কেউ আমার কাছে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য আসতো, কেউ শাশুড়ি তার বউকে নিয়ে আসতো, আর কেউ বা কোনো ব্যবসায়িক ব্যাপারে সাহায্য চাইতো। আর বিশ্বাস করো, মানুষ আসলে ভেতর থেকে অনেকটাই আলাদা। চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি জানি তোমরা আমাকে অনেকে ধিক্কার জানাবে, এরকম কাজ করি আমি সেই জন্য। কিন্তু এটা মনে রেখো যে যারা আমার কাছে কালো জাদু করানোর জন্য আসে তারাও কিন্তু তোমাদেরই মতো মানুষ। চলো ঘটনায় যাই। ঘটনা 1। পর্তুগালে একদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন। ওনাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছিল আমার দরবারে এসে উনি আমার সামনে 10,000 পর্তুগিজ ইউরো রেখে বললেন, এই নিন টাকা, এখন আপনি আমার কাজটা করতে বাধ্য। আমি যখন আমার কাজের উদ্দেশ্য ওনার কাছে জানতে চাইলাম, তখন উনি বলতে শুরু করলেন যে আপনি আমার পুত্রবধূকে মেরে ফেলার জন্য কাজ করবেন, নয়তো তার সাথে আমার ছেলের ঝামেলা সৃষ্টি করিয়ে দিয়ে তাদের ডিভোর্স করানোর ব্যবস্থা করবেন। আমি তখন ওনাকে বললাম যে আপনার কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেন আপনি এমন কিছু করতে চাইছেন, বিশেষ করে আপনার পুত্রবধূর বিরুদ্ধে। উনি বললেন, আমার ছেলে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, আর যে বেহায়াকে সে বিয়ে করে এনেছে তাকে আমার একেবারেই পছন্দ নয়। সে একজন গোল্ড ডিগার, তাকে আমার ছেলের জীবনে আমি আর দেখতে চাই না। সেই মহিলা ওনার পুত্রবধূর ছবি সাথে করে নিয়ে এসেছিলেন। আমাকে দেওয়া টাকার সঙ্গে উনি আমাকে সেই ছবিটিও দিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ মারুকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যেন হয়ে যায়। ওই মহিলার পুত্রবধূ ছিল একজন চরম মাত্রার নামাজি মহিলা। প্রথমে আমি তার নামাজ বন্ধ করালাম। তার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছিলাম
সেটি ছিল ওয়াসওয়াসা। আগে আমি মারুর মাধ্যমে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলাম। তারপর পাকি নাপাকি নিয়ে তার মাথায় এক কনফিউশন তৈরি করলাম। সে প্রথমে 1 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দিল, তারপর 2 ওয়াক্ত। ঠিক যখনই তার ঈমান দুর্বল হতে লাগলো, আমি তখনই তার ওপর প্রভাব বিস্তার করতে শুরু করলাম। যখন দেখলাম তার ঈমান একেবারেই দুর্বল হয়ে গেছে, তখন আমার পরবর্তী কাজ শুরু হলো। পরবর্তী কাজের জন্য তার কাপড়ের প্রয়োজন ছিল আমার, যেটার ওপর আমি জাদু করতে চেয়েছিলাম। সেই মহিলা যিনি আমার কাছে কাজের জন্য এসেছিলেন, ওনাকে দিয়েই আমি ওনার পুত্রবধূর কাপড়গুলো আনিয়েছিলাম। তারপর আমি সেই কাপড়গুলো একটি কবরে দাফন করলাম। যখন ওই কাপড়গুলো কবরে দাফন করা হলো, তখন সেই পুত্রবধূর মনে নিজের স্বামীর প্রতি ঘৃণা কাজ করতে শুরু করলো, যা দিনে দিনে বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামী তার কাছে খুবই বিরক্তিকর হতে শুরু করলো, আর তার মনে হতে লাগলো যে স্বামীর মাঝে অনেক কমতি বিদ্যমান। আস্তে আস্তে দেখা গেল যে ওই মেয়েটা সব সময় তার স্বামীর সাথে ঝগড়া করত আর তার উপরে প্রচন্ড রকমের সন্দেহ করত। এই ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেল। তাদের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে মারধর অবধি করতে শুরু করেছিল। শুনেছি যে তাদের বাড়িতে অনেকবার পুলিশও আসতে বাধ্য হয়েছিল। এরপর ফাইনালি যখন ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিল, তখন তার মা আমার কাছে মিষ্টির একটা ডিব্বা নিয়ে এলো এবং আমাকে আরো কিছু টাকা ইনামি হিসেবে দিলেন। ঘটনা 2। একদিন বাংলাদেশ থেকে আমার কাছে একটি ফোন এলো। যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন আমার পূর্ব পরিচিত। ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি আমাকে বলেছিলেন যে ওনাদের বাসার মালিক ওনাদেরকে বিনা কারণে বাড়ি খালি করতে বলেছে, কিন্তু এমন অবস্থায় ওনারা এই বাসা ছেড়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত নন। উনি আমাকে বলেছিলেন যে এই কাজের জন্য উনি আমাকে বেশ বড়সড় ইনামই দেবেন। উনি বলেছিলেন যে যদি বাড়ির মালিক মারা যায়, তাহলে মালিকের আগে পেছনে যেহেতু কেউ নেই, সেহেতু ওনারা সেই ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। উনি আমাকে লোভ দেখিয়েছিলেন যে যত তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি উনি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। এখন এই কাজের জন্য যে জিনিসটা আমার লাগবে, সেটা শুনলে তোমাদের সবার রক্তচাপ হয়তো বেড়ে যাবে। আমার যেই জিনিস প্রয়োজন সেটা আসলে সেই পানির সাথে সম্পৃক্ত, যেই পানি দিয়ে মৃতদেহকে গোসল করানো হয়। আমি ওনাকে এই বিষয়ে জানালে উনি বাংলাদেশ থেকেই আমাকে পানি পাঠিয়ে দেন। আমি পর্তুগালে একটা কুর্তা ও একটা সালোয়ার কিনেছিলাম এই কাজের জন্য। আমার কাছে যেদিন এই পানি এলো, সেদিন সন্ধ্যাতেই আমি সেই কুর্তা সালোয়ারটা সেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন ভিজে থাকার পর আমি সেটাকে একটা ছায়ার মতো স্থানে শুকিয়ে নিলাম, আর সেই কুর্তা সালোয়ারটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিলাম এবং সেই ভাড়াটাকে বললাম এটা বাড়ির মালিককে উপহার হিসেবে দেবেন, এমন ভাবে যেন এটি তার মেয়ের জন্য দিলেন। আমার কথা মতো উনি সেটা ইস্ত্রি করে বাড়ির মালিককে তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। যেই বাড়ির মালিকের মেয়ে সেই কুর্তা সালোয়ার গায়ে জড়ালো, বাড়িওয়ালা যেন একদম মরা মানুষের মতো বিছানায় শুয়ে গেল। এরপর সে অনেক ডাক্তার দেখিয়েও শেষ রক্ষা পায়নি। আমি জানতে পেরেছিলাম যে তার মৃত্যু হয়েছে 2 মাসের মধ্যেই। আমার কাজ শেষ হবার 1 সপ্তাহ পরেই সেই ভাড়াটে আমাকে 5 লাখ টাকা পাঠিয়ে দিলেন। আর উনি যদি আমাকে টাকা না পাঠাতেন, তাহলে ওনার জানা ছিল যে ওনার অবস্থাও সেই বাড়ির মালিকের থেকে ভিন্ন কিছু হবে না। ঘটনা 3। তৃতীয় ঘটনাটি হলো একজন সৎ মায়ের। সেই সৎ মায়ের 3টি সন্তান ছিল, যাদের মধ্যে একজন কন্যা সন্তান ছিল ওনার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে। এখন ওনার এই ভয় ছিল যে যদি ওনার স্বামী মারা যান, তাহলে সম্পত্তিতে সৎ কন্যারও অংশ থাকবে। সেই অংশটা যেন মেয়েটা না পায়, এই কাজ করার জন্য সে আমার কাছে এসেছিল। উনি এই কাজের জন্য আমাকে 10 লাখ টাকার লোভনীয় অফার দেন। আমি জি হুজুর বলে কাজটা হাতে নিলাম। আমি ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা অগ্রিম নিলাম আর ওনাকে 2টা ডিম দিয়ে বললাম যে এই ডিমগুলো আপনার সৎ মেয়েকে খাওয়াতে হবে। উনি ডিমগুলো নিয়ে বাসায় চলে গেলেন। এরপর যখনই ওনার মেয়ে সেই ডিমগুলো খেলো, আমার সামাইল তার উপর হামলা করে দিল আর মেয়েটাকে আস্তে আস্তে পাগল বানিয়ে দিল। সেই মেয়েটা পাগল হয়ে সারাদিন ধরে নিজের শরীরের ওপর ছুরি, কাঁটা, ব্লেড দিয়ে জখম করতে লাগলো।
তাকে বাধা দিতে গেলেও সে কারোরই হাতে আসতো না। তার বাবা যেহেতু ধনী ছিল, প্রথমে মেয়েটিকে উনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যখনই সে হাসপাতালে ভর্তি হয়ে গেল, আমার জন্য সে সহজ শিকারে পরিণত হলো। আমি তাকে মানসিকভাবে আরো দুর্বল করে দিলাম। যখন সে পুরোপুরি আমাদের আয়ত্তের ভেতরে চলে এলো, তখন সে একদিন কোনোভাবে একটা ছুরির ব্যবস্থা করে সেটা নিজের গলাতেই চালিয়ে দিল। হাসপাতালের লোকেরা ভেবেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি আর তার সৎ মা এই ব্যাপারগুলো ভালো করে জানতাম যেটা কার কাজ। ঘটনা 4। চতুর্থ ঘটনা একজন রাজনীতিবিদের, যিনি তার প্রতিপক্ষের এক নেতার ওপর জাদু করতে চেয়েছিলেন। এটা তখনকার কথা, যখন আমি বাংলাদেশেই ছিলাম। উনি একদিন আমার কাছে এলেন এবং আমাকে তার সব সমস্যার কথা বলতে শুরু করলেন। উনি বলেছিলেন ওনার প্রতিপক্ষ যদি মারা যায় তাহলে উনি সহজেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন। ওনার কথা শুনে আমি ওনার কাছে ওনার প্রতিপক্ষ নেতার ছবি চাইলাম। যখন উনি আমাকে ওই বিরোধী প্রার্থীর ছবি দিলেন, তখন আমি ওনাকে বলেছিলাম যে ওনার কাজ তো হবে, কিন্তু বদলে ওনাকে আমার 10 লাখ টাকা দিতে হবে। উনি আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম, কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মাথায় জানতে পারলাম সেই প্রতিপক্ষ